বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সকলে খুব ভালো আছো। লাঞ্চ টাইম থেকে ভিডিও শুরু করলাম। আমি খালি বলতাম না যে কুমড়ো ভাতে দিয়েছি, আলু ভাতে দিয়েছি, তা আমাকে একজন জিজ্ঞেস করেছিল ভাতেটা কি। অ্যাকচুয়ালি ভাতে বলতে এই কুমড়ো আলু মানে সেদ্ধ যেটাকে বলে, তো আমি ভাতের মধ্যে ফেলে দিই, আমরা এটাকে ভাতে বলি। ভর্তা যেটাকে বলে আর কি, এটা ঠিক ভর্তা বলা যায় না। এটা কাঁচা সর্ষের তেল, নুন আর কাঁচা লঙ্কা দিয়ে আমরা ভাতে মাখি, মানে আলু ভাতে বা কুমড়ো ভাতে এরকম আর কি। যদি প্রেশার কুকারে দিই তাহলেও বলবো ভাতে, মানে এটা হ্যাবিট হয়ে গেছে বলতে পারো। ওই কাঁচা সর্ষের তেল দিয়ে ভর্তা যেটাকে বলে। গতদিন আয়ুষ্মান ওর দিদার বাড়ি গেছিলো, তো এখনও পর্যন্ত ওর বাবা গিয়ে নিয়ে আসেনি, যাবে লাঞ্চ করবার পর। আমি এখন খেতে দিচ্ছি। খুব সিম্পল রান্না করেছি, দুজনে খাবো, আর তামঝাম বেশি কিছু করবার প্রয়োজন বোধ করলাম না। জাস্ট ডিমের কারি করেছিলাম আর এই ভাতে মেখেছিলাম, মানে কুমড়ো আলু আর পেঁপে, কাঁচা সর্ষের তেল দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে। ভীষণ ভালো লাগে এটা প্রথম পাতে খেতে। উচ্ছে ছিল না, না হলে উচ্ছেটাই দিতাম। প্রথম পাতে একটু উচ্ছে বা শাক দিয়ে শুরু করতে পারলে লাঞ্চটা মনে হয় যেন ঠিকঠাক হলো। তার সাথে একটা ডাল তরকারি বা ডিমের ঝোল, মাছের ঝোল বা মাংস, যে কোনো একটা। আর আজকে একদমই সিম্পল মেনু ছিল। তো ব্রাউন রাইস নিজের জন্য আর করিনি, জাস্ট ওই সাদা ভাতই করে নিয়েছিলাম। সকাল থেকে যাবতীয় কাজকর্ম সেরে, স্নান সেরে তারপরে ভাবলাম যে ধীরে সুস্থে ব্লগটা স্টার্ট করব। তো চলো আপাতত লাঞ্চ করে নিই, দুজনে বসে গল্প করতে করতে লাঞ্চটা কমপ্লিট করে নিই। খাওয়া দাওয়া হয়ে গেছে, তারপরে এই যে টুকিটাকি অল্প অল্প জিনিসপত্র থেকে যায়, কখনো অল্প ভাত থেকে যায়। আর আমার তো 3খানা ডিম করে অভ্যাস, তাই 3টে ডিমই করেছিলাম। একটা ডিম এক্সট্রা থেকে গেছে, তাই ডিম আর আলু অল্প করে তুলে রাখলাম, রাতে বা পরের দিন হয়ে যাবে। তো সেগুলো তুলে এখন এই এঁঠোটা মুছে নেবো। এই যেখানে আমার লন্ড্রি বারান্দাটা বলি সেখানেই রাখি আলাদা আলাদা সব কিছুর জন্য আমার কাপড় থাকে। টেবিল মোছার আলাদা কাপড় থাকে, কখনো নিচটায় যদি ভাত পড়ে যায় তা সেটা আলাদা মোছার জন্য আলাদা কাপড় রাখি। ওই জন্য এই গ্রিলগুলোতে ছোটো ছোটো টুকরো টুকরো কাপড়গুলো রাখি, যখন এই কাপড়গুলো নষ্ট হয়ে যায় ফেলে দিই। তো টেবিলটা পরিষ্কার করে নিলাম, এখন এটাকে নামিয়ে রেখে দেবো। ছোটো ঘরে এই ধরনের টেবিলগুলো ভীষণ সুবিধাজনক, খাওয়াও যায় একদম ভালোভাবে, আবার এটাকে রেখে দিলে নর্মাল দেওয়ালের সাথে সেট করে দিলাম, মনেই হবে না যে এত বড় একটা টেবিল আছে। আয়ুষ্মান আসবে তখন 3:30 প্রায় বেজে যাবে আস্তে আস্তে, তাই আমি ও আসার আগে, ও কম্পিউটার ক্লাসে যাবে, ওর কম্পিউটারের বইপত্র, নোটস সব কিছু গুছিয়ে অ্যারেঞ্জ করে রাখছি। যখন ঘরে ও থাকে ওর কাজটা ওই করে। তো আজকে একটা বড় ধরনের বিপদ বাঁধিয়ে আসবে, যদিও এই সময় আমি তার কিছুই জানি না। যতটা সম্ভব পারছি তাই ওর কাজটা আগে এগিয়ে রাখছি। দেখো অলরেডি 3:30 বাজতে চলেছে। বাসনপত্র বেশ কিছু মেজে রেখেছি, বেশ কিছু মাজা এখনও বাকি আছে। ওর খাওয়ার জলটাও ভরে রাখবো, যে জলটাও নিয়ে যাবে। এখন এই থার্মাস জাতীয় বোতলে ওকে জল দিয়ে দিয়ে একটু গরম করে উষ্ণ, মানে জাস্ট কালটা ভাঙে, কারণ জলগুলো এত ঠান্ডা থাকে, ওই ঠান্ডা জল খেলে ঠান্ডা তো লাগবেই, দাঁত শিরশির করবে। সেই জন্য অল্প একটু উষ্ণ করে জলের সাথে মিশিয়ে ওকে বোতলে ভরে আমি দিয়ে দেবো। তো ব্যাগটা গুছিয়ে রেডি করে রেখে দিলাম। তোমাদের সাথে সকাল বেলা থেকে তো ব্লগটা শুরু করতে পারিনি, ওই লাঞ্চ টাইম থেকে শুরু করলাম। এখন বাজে কটা, 3:30 মতন বাজে, 3:30, হ্যাঁ 3:20 বাজে। সব কিছু গুছিয়ে গেছে করতে করতে 2:30টার সময় খেতে বসেছিলাম। এবার খেতে খেতে গল্প করতে করতে একটু তো টাইম লাগেই। তো যাই হোক, এখন বেশ ঘরের এই জায়গাটা রোদ এসেছে, ভালো লাগছে জানলাটার কাছটা বসে থাকতে। তো ভাবলাম তোমাদের সাথে একটু সামনাসামনি কথা বলি। আয়ুষ্মান কালকে তো দিদার বাড়ি গেছে, ওর মানে আমার মায়ের বাড়ি গেছিলো, আজকে এখন চলে আসবে। ওর 4টে থেকে পড়া আছে, কম্পিউটার ক্লাস আছে, ওই জন্য ব্যাগপত্র সব গুছিয়ে রেডি করে রেখে দিলাম। আর ওখান থেকে লাঞ্চ করেই ফিরবে। এসে ওকে বিকেলবেলা কিছু খাবার দাবার বানিয়ে দিতে হবে, বা দুধ দেবো, বনভিটা এনে রেখেছি। তো সেটা নির্ভর করছে ওর কি খেতে ইচ্ছে করে তার উপর। বাইরের কিছু এখন দিতে চাইছি না, বা বাইরের কিছু আমি দিই না, মানে ভালো ওই চাউমিন টাউমিন ওই জাতীয় কিছু বানিয়ে দিতে চাইছি না, কারণ কদিন ধরে এই নিউ ইয়ার, 31st এইসবে অনেক কিছু খেয়েছে। তো এইসবের জন্য ওকে ভাবছি দুধটাই দেবো। এখন এসে কি বায়না করবে সেটা হচ্ছে ফ্যাক্টর। তো যাই হোক, আমার এখন থেকে ব্লগটা বলতে গেলে শুরু করলাম। তো ভিডিওটা দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। কিছু না কিছু কাজের জিনিস নিশ্চয়ই দেখতে পাবে। তোমাদের একটা জিনিস দেখাবো, দাঁড়াও। নতুন গাছ এনেছিলাম, একদম ছোট ছোট গাছ এনেছিলাম নতুন, সে গাছে ফুল এসছে, আর তোমাদের সাথে শেয়ার করব না এটা হয় না। তোমাদের দেখো, এই দেখো
পিটুনিয়া, এই গাছের এই তারটা না আমি খুলতে পারছি না বলে আমি নিজে থেকে আর কিছু ট্রাই করিনি। পিটুনিয়া ফুল এসছে, কালকে ওইগুলো মনে হচ্ছে ফুটবে। আর এই দেখো, আর এগুলোতে ফুটবে কদিন পর। আর এই যে এইটা যেটা হয়েছিল, এখানেও একটা ফুল এসছে, কিন্তু এখন তো আমি পুজো দিতে পারছি না, তাই ফুলগুলো থেকে গেছে। আর দেবো, আমি আমার বন্ধুদেরকে দেবো। এই যে বীজগুলো বেশ বড় হয়ে গেছে, এই বীজগুলো আমি আমার বন্ধুদের দেবো যাতে ওরাও গাছ লাগাতে পারে। আমার দিদিকে দেবো। এখানেও একটা ফুল এসছে, এই ফুলটাও থাকবে, বুঝতে পারলে? অনেক কটা হয়েছে, রেখে দিয়েছিলাম আমি। এগুলো আরেকটু পরিপক্ক হোক, তারপর দেবো। আসুক, ওকে পড়তে পাঠিয়ে দিয়ে তারপরে রান্নাঘর পরিষ্কার করার আছে, সেই সমস্ত করে যদি রেস্ট নেওয়ার সময় পাই নেব, না হলে রেস্ট নেব না। আমি দুপুরবেলা ঘুমানোর অভ্যেসটাকে ছেড়ে দিতে চাই টোটালি। ভীষণ বাজে একটা অভ্যেস হয়ে গেছিলো, আর ঘুমালে না সেই 6টা বেজে যায়, সন্ধে পেরিয়ে যায়, খুব বাজে জিনিস এটা। ওই জন্য ভেবেছি দুপুরের ঘুমটাকে বর্জন করার চেষ্টা করবো। রাতেও যদি আমার ঘুমোতে অনেক দেরি হয়ে যায়, কারণ আমার রাতে এডিটিং থাকে। তা তোমারা বেটা কা উংলি মুড় গয়া, পায়ে ব্যথা লাগিয়ে এসেছে, দেখো আঙুলটা ফুলে গেছে পুরো। 15 3:30 বাজে, 3:30 কিচ্ছু হয়নি, শোনা। তো আয়ুষ্মান কম্পিউটার থেকে চলে আসার পর আবার আমি ভিডিওটা স্টার্ট করেছিলাম। বিকেলবেলার পর যেরকম একটু রেডি হই সেরকমই হচ্ছি। আর শোভনা করেও আমি আধ ঘন্টা মতন শুয়ে পড়েছিলাম, এতটাই টায়ার্ড লাগে না যে বিছানায় পড়লেই যেন চোখটা বুজে যায়। তো যাই হোক, আজকে কিন্তু আমি শ্যাম্পু করিনি, তবে স্নানের পর হালকা করে কন্ডিশনার করেছিলাম। আমাদের শীতকালের সবথেকে বড় প্রবলেম হচ্ছে ড্যান্ড্রফের প্রবলেম। আমি তো অ্যান্টি ড্যান্ড্রফ শ্যাম্পু ইউজ করছি, তারপরেও ড্যান্ড্রফ হচ্ছে। তার মানে এই সমস্যাটা আর কি শীতকালের একটা মারাত্মক সমস্যা। যাই হোক, ইদানিং আমি দেখছি আমার চুলের কালারটা তো করেছিলাম সেই দুর্গাপুজোর সময়, কিন্তু ইদানিং দেখছি চুলে বেশ কালারটা আরও বেশি করে যেন ফুটে উঠছে। না আমি হেনা করেছি না কিছু। যাই হোক, খুব ভালো করে সন্ধ্যের পরে আমি চুলটা আঁচড়াই যাতে কোথাও এতটুকু জট না থাকে। চুল পড়ার সমস্যা আমি তোমাদের আগেও বলেছি, আরও একবার বলছি, যাদের চুল প্রচুর পড়ছে তারা কিন্তু চুলটাকে সারাদিনে প্রচুরবার আঁচড়াও। আগে যদি সারাদিনে 4 বার আঁচড়াতে, তো এখন সেটাকে 6 থেকে 7 বার আঁচড়াও, দেখবে চুল পড়ার সমস্যা অনেক কমে যাবে। তো কোথাও বেরোবো না আজকে, তো সন্ধ্যের পর আমি একটু সাজুগুজু করতে ভালোবাসি। আয়ুষ্মানকে যে জলটা দিয়েছিলাম তখন খায়নি, অর্ধেকের ওপর নিয়ে এসেছে। জলটা এখনো গরম আছে, খা, হালকা উষ্ণ একদম। এখন আয়ুষ্মানকে কিছু খেতে দেবো, আমি চা খাবো। চলো। গতকাল ফ্রিজটা পরিষ্কার করেছিলাম, দুধ তো একদমই অল্প আছে, ওই 250 গ্রাম যে দুধ নিই রোজ, গরুর দুধ, সেটাই। দুধটা গরম হয়ে গেছে। বাবা কেলক্স দিয়ে খাবি তো? চকোস দিয়ে। চলো বাবা, হাঁটতে পারছো না? আসো আসো, কিছু হবে না, আসো। পাটা তো ভালো ফুলে গেছে। কি করে এলি? কেন হেঁটে তো কম্পিউটার থেকে এলি?
তো চকোস দিয়ে ওকে আজকে দুধ দিয়ে দিলাম। ভেবেছিলাম বর্নভিটাও আনা ছিল, ছোটো ছোটো স্যাশে নিয়ে এসেছি, বেশি করে আনিনি কোনোটাই। এগুলো খাওয়াও তো খুব একটা ঘরের মানে সবসময় এগুলোতে হ্যাবিট করে দেওয়াটাও ভালো নয়, তো সেই জন্য অল্প অল্প করে নিয়ে এসেছি। আর 10 টাকার প্যাকেটে না কিচ্ছু থাকে না। প্রথমে 10 টাকারই একটা প্যাকেট দিলাম, আবার একটা 10 টাকার প্যাকেট দিতে হয়েছে। এই কয়েকটাই থাকে যেটাতে সন্ধেবেলায় খেলাধুলা করবার পর ওদের পেটে কিছুই যাবে না, একটা কোনায় পড়ে থাকবে। যাই হোক, চলো এবারে চা বসাতে যাচ্ছিলাম, তখনই আশিস আর সচিন এলো। ভালোই হলো, আমিও একা একা চা খেতে একদম ভালোবাসি না, তো একসঙ্গে 3 জনে আমরা চা খাবো। लो सचिन, ये आप लोग नहीं पियेंगे? हाँ पियेंगे तो ला रहा है। আমার এখন চায়ের সাথে কদিন ধরে খুব মুড়ি খাওয়ার শখ হয়েছে, শুকনো মুড়ি, একদম শুকনো। ও বিস্কুটের কৌটোটা নিয়ে নাও না, ওখানে রাখা আছে। বিশাল মিটিং চলছে, দাঁড়াও তোমাদের একবার জাস্ট দেখাই। কি বলবো, ওরা ফোনে একটা মানে মিটিংয়ে ব্যস্ত, আর আয়ুষ্মানকেও শিখিয়ে দিচ্ছে অপারেট করবার। যতই হোক বিজনেস তো বড় হয়ে ওকেও দেখতে হবে, এখন থেকেই শিখিয়ে দিচ্ছে, না ওরকম কিছুই নয়। আয়ুষ্মানের পায়ে এত বেশি লেগেছে যে ওর বাবা বলছে ঠিক আছে একটুখানি ল্যাপটপটা নিয়ে দেখুক, তাই জন্যই ওকে আজকে দেওয়া হয়েছে। আর আমার কেন জানি না মনে হচ্ছে পায়ে লেগেছে পায়ে, কিন্তু খুবই লেগেছে, মানে হাঁটতে গেলে ওর খুবই ব্যথা হচ্ছে। এরা মিটিংটা করে উঠলে ওকে নিয়ে পড়াতে বসবো, এটা আমি ওর বাবাকে বলতে পারছি না যে তোমরা এই কাজটা অন্য কোথাও ইয়ে করো। এটাই হয়ে যায় সমস্যা, দুটো ঘর থাকলে। বাচ্চা এই ঘরে এনে পড়াবো না, এই ঘরটা খুব ঠান্ডা, আর ও মানে হেঁটে এতটা এসে এখানটা বসে ওকে পড়ানোর মতন এখন পরিস্থিতি নেই। ওই ঘরটা একটু কোজি গরম, তো ওই ঘরে এমনিও শরীরটা ভালো লাগছে না, ও ঘরে পড়াতে পারবো, কিন্তু এটা তো এখনও বেরোচ্ছে না, কখন বেরোবে তারপর নিয়ে পড়াতে বসবো। তাই বললাম তাহলে রাতে ওর পছন্দসই ডিনার বানাই, আলুকে পরাঠে বানাবো, তো আলুর পরোটা করি। আর দেখি কালকে টিফিনের জন্য আবার ব্যবস্থা করতে হবে, কালকে স্কুল আছে। চলো দেখা যাক, কাজগুলো এগিয়ে নিই। তো মাদের হাজার দিকে চিন্তা করতে হয়, ঘরের কাজ মানে ঠিকঠাক টাইমে ডিনার বানানো বা অন্যান্য কাজগুলো গুছিয়ে রাখা, তারপর ছেলেকে পড়ানো চিন্তাটাই মাথার মধ্যে বেশি ঘুরছে। স্কুল স্টার্ট হয়ে যাচ্ছে, একটু রিভিশনগুলো করিয়ে না রাখলে ক্লাসে গিয়ে ও সব ভুলে যাবে। তো প্রত্যেকটা বাচ্চার মানে আসল তাদের ভেতরে কি প্রয়োজন সেটা কিন্তু মারা ঠিক বুঝতে পারে। কিছু বাচ্চা থাকে যারা আগে পড়লেও মনে রাখতে পারে, আবার কিছু বাচ্চার পড়া জিনিসটাও ভুলে যায়। আমার ছেলের যেটা হয়, ওকে যদি একবার রিভিশন না করাই আগের দিন, ও সব ভুলে যাবে, কিছুই গুছিয়ে বলতে পারবে না। তো সেই সমস্ত চিন্তা মাথার মধ্যে থাকে, তাই ভাবি কবে ওর জন্য একটা আলাদা ঘর করে দিতে পারবো যেখানে একটু ভালোভাবে পড়াশোনা করতে পারবে। যদিও আমরাও ছোটোবেলা কিন্তু দুটো ঘরের মধ্যেই বড় হয়েছি, কোনো সমস্যা সেভাবে হয়নি, পড়াশোনাটা সেভাবেই করতাম। আমার ছেলেকে সেটাই বলি মাঝে মধ্যে, যে আমরা কিন্তু পড়াশোনাটা মন দিয়ে করেছি, পরীক্ষার সময় 12-14 ঘন্টা পড়াশোনা করেছি, কখনো কখনো তার থেকেও বেশি। আর দেখি বড় হলে নিশ্চয়ই ও শিখে যাবে। যাই হোক, একটা ভাজা মশলা এখানে আলুর পরোটার জন্য বানিয়ে নিচ্ছি, শুধু জিরে আর ধনে দিচ্ছি। তোমরা অবশ্যই একটু চিলি মানে যে শুকনো লঙ্কা সেটা দিও, অল্প একটু দিলেই যথেষ্ট। আমি সেটা একদমই স্কিপ করি আয়ুষ্মানের জন্য। তো এটাকে বেশ একটা ভাজা ভাজা হয়ে গেছে, অবশ্যই পোড়া হবে না, জাস্ট একটা মচমচে ব্যাপার হবে, একটা সুন্দর গন্ধ বেরোবে। সেটাকে আলাদা করে রেখে দিলাম হালকা ঠান্ডা হওয়ার জন্য। এরপর আমি যে পুরটা বানাচ্ছি সেটা সর্ষের তেলে বানাচ্ছি, তোমরা অবশ্যই সাদা তেলে বানাতে পারো। সর্ষের তেলটা বেশ ভালো করে কড়াইয়ে গরম হয়ে গেছে, তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এখন শীতকাল, এই স্টাফিং পরোটা ভালোভাবে, বিশেষ করে আলুর পরোটা খেয়ে নেওয়ার টাইম। গরমকালে আর এই খাবার খেতে সত্যি ভালো লাগে না, আর সবথেকে বড় কথা খুব তাড়াতাড়ি হয়ে যায়। এর মধ্যে দিয়ে দিয়েছি 2খানা বেশ মিডিয়াম সাইজের
কাঁচা পাকা টমেটো। হ্যাঁ, এটাই হচ্ছে এর স্বাদকে বাড়াবে। শুধু পেঁয়াজ ভাজা করলাম আর কিন্তু টমেটোটাকে ভালো করে কষাবো। এর সাথে আর কোনো মশলা যাবে না, মানে আদা রসুন আর এরকম জিরের গুঁড়ো ধনের গুঁড়ো কিচ্ছু যাবে না, জাস্ট ওই ভাজা মশলাটাই এরপর যাবে। আর তার সাথে যদি কুচি কুচি করে কাঁচা লঙ্কা দাও তাহলে তো আরও স্বাদ হবে। আমি কাঁচা লঙ্কাটাও আজকে স্কিপ করে দিলাম। তো এখানে এই যে ভাজা মশলাটা আমি প্রথমে ভালো করে গুঁড়িয়ে রেখে দিচ্ছি। তো এই হামানদিস্তাটার ব্যাপারে অনেকে জিজ্ঞেস করো, এটা অনেক দিন আগে কেনা একটা অ্যালুমিনিয়ামের হামানদিস্তা, ভীষণ ভালো। আমার এর আগে একটা স্টিলের ছিল, কিন্তু এত ভালো গুঁড়ো হতো না, একটু চাপা দিলেই পুরো জিনিস মানে পুরো মশলাটা সুন্দর থেতো হয়ে যায় বা গুঁড়ো হয়ে যায়। তো দেখো টমেটোটা একদম নরম হয়ে গেছে, তারপরে এর মধ্যে আমি আলুটা দিয়ে দিয়েছি। যদিও পারলে এর মধ্যে আগে একটু ভাজা মশলা অ্যাড করা দরকার ছিল, তাহলে ভাজা মশলার গন্ধটা ওই ভাজাভাবে মানে এখানেও ভালোভাবে মিশে যায়, আবার পরে যখন আরেকবার অ্যাড করব তখন আলুর সাথেও ভালোভাবে মিশে যায়। তো এখানে আপাতত আমি আলু সেদ্ধটা দিয়ে দিলাম। এখন এটাকে খুব ভালো করে কষাবো, মানে আলুটাকে খুব ভালো করে ভাজবো যাতে এর মধ্যে একটা ভাজা ভাজা টেক্সচার তৈরি হয়ে যায়। যারা এখনও পর্যন্ত এইভাবে আলুর পরোটা ট্রাই করোনি, একবার করে দেখো। আমার মনে হয় তোমাদের মানে অ্যাটলিস্ট তোমরা নিরাশ হবে না এভাবে আলুর পরোটা করে। আর আমাকে একজন কমেন্ট করেছে, পায়েল তুমি আবার কিন্তু মোটা হয়ে যাবে, মানে এই ধরনের খাবারগুলো যেহেতু খাচ্ছি। দেখো এক তো পরিমাণে আমি এখন একদমই অল্প খাই, আগে 2টো আলুর পরোটা খেতাম, এখন একটা খাচ্ছি। আর যখন আমার ডায়েট করার ছিল আমি করে নিয়েছি। এখন যদি শীতকালে গুড়ের পায়েস, গুড়ের মিষ্টি, তারপরে পুলি, পাটিসাপটা এগুলো যদি না খাই, বা একটু আধটু স্টাফিং পরোটা, কড়াইশুঁটির কচুরি এগুলো যদি মিসই করি, তাহলে আমি কিসের বাঙালি হলাম? তাতে যদি হালকা ওয়েট পুট অন করবে, তাতে আমার কিচ্ছু এসে যায় না। আবার আমি ঠিক নিজের যখন মনে হবে ওয়েট লস করার, আমি করে নেব। একটু আধটু ওয়েট এখন বাড়বেই, কারণ শীতকালের এই খাবারগুলো এই বছরে একটিবারই পাওয়া যায়, বা একটিবারই আমরা আনন্দ উপভোগ করে খাওয়া দাওয়া করতে পারি। সারা গরমে তো গরমের জন্যই খেতে পারি না, পেটে খিদে থাকলেও খেতে পারবো না। যাই হোক, আটার প্যাকেট ঘরে এনেই রেখে দিয়েছিলাম, কিন্তু আটার কৌটোটা যতক্ষণ না পুরোপুরি খালি হচ্ছিল আমি ততক্ষণ কিন্তু ভরিনি। এরপরে আটা যেটুকু ছিল সেটুকু আগে নিয়ে তারপরে আটার প্যাকেটটা অর্ধেকটা ভরে রেখে দিলাম। অর্ধেক মানে এই কৌটোটার মধ্যে পুরো 1 কেজি ভরে না। তো প্লাস্টিকের মধ্যে আমি সবসময় ধোয়া চাকি বেলুনি একটা প্লাস্টিকে মুড়ে ক্যাবিনেটের ভেতরে রাখি। তো সেখান থেকে বের করে আবার প্লাস্টিকটা আমি ভেতরেই সযত্নে রেখে দিই, যাতে হারিয়ে না যায় বা নোংরা কিছু লেগে না যায়। এরপরে ভালো করে একটা রুটি বড় করে করে নিয়ে তার মধ্যে পুর বেশি করে দিয়ে আমি এরকম হাত দিয়ে চেপে চেপে আগে তারপরে পরোটাটা বেলবো। অবশ্য প্রথম যে পরোটাটা করলাম সেটা বেশ ফেটে গেছিলো, তার কারণ হচ্ছে গরম ছিল তখন পুরটা একদম যেন ঠান্ডা হয়, তবেই কিন্তু আলুর পরোটা তোমাদের ফাটবে না। সে যত পাতলা রুটি দাও আর যত বেশি করেই তার মধ্যে পুর ভরো না কেন, যদি পুরটা গরম থাকে অবশ্যই ফেটে যাবে। সেই গরমের যে এয়ারটা পাস হবে তাতে পরোটাটা ফেটে যেতে বাধ্য। আর যদি একদম ঠান্ডা পুর দাও কখনোই ফাটবে না। অল্প অল্প আটার গুঁড়ো দিয়ে সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নিতে হবে। তো দেখো সাইড দিয়ে কিছুটা আলুর পুর বেরিয়ে গেলেও পরোটাটা কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠবে, কারণ ওই যে বললাম স্টাফিং যদি ঠান্ডা থাকে তাহলে কিন্তু পরোটা খুব সুন্দরভাবে নরম ফুলকো ফুলকো অথচ খাস্তা হতে বাধ্য। তো হয়ে গেছে আমার। এখন ওদেরকে আমি ডিনার সার্ভ করে দিয়েছি আগেই। এই আলুর পরোটা বলো, কচুরি বলো, এগুলো কখনো একসাথে বসে খাওয়া হয় না, কারণ এগুলো হচ্ছে একদম গরম গরম সকলকে পরিবেশন করবার মতন জিনিস, বিশেষ করে এই শীতকালে। তো ওদেরকে আগে খেতে দিয়ে আমি এখন এই আমার জন্য নিয়ে বসেছি। একদম পাতলা পাতলা করে আলু পরোটা করেছিলাম নিজের জন্য, প্রথমে 2টোই করেছিলাম, ভাবলাম হয়তো খেতে পারবো, কিন্তু সত্যি বলতে আমি খেতেই পারলাম না। ওই একটা খেলাম আর একটা পরের দিনের জন্য রেখে দিয়েছি। অবশ্যই কিন্তু এইভাবে পরোটাটা বানিয়ে তোমরা জানিও কেমন হয়েছে। এরপরেও আমার প্রচুর কাজ থাকে ডিনার কমপ্লিট করার পর, সেটা হচ্ছে কিচেন ক্লিন না করে আমি কিছুতেই শুতে পারবো না। এই দেখো আয়ুষ্মান নিজের পায়ের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে, ভাবছে কি এমন হয়ে গেল। এই ছেলেকে বোঝাতেই আমার মাথা খারাপ হয়ে যায় যে কিছুই হয়নি। আর এই মাদুরে বসে খাই, মাদুরটাকে আবার ভালো করে মুছে রেখে দিই। মানে এই ঘরে বসে খাই এই কারণেই, ডিনারটা একটু টিভি দেখতে দেখতে খাওয়া হয়। তো ওরা খেয়ে দিয়ে তাড়াতাড়ি শুয়ে পড়েছে। আজকে আশিস দুপুরবেলা যেহেতু কাজে ছিল, খুব টায়ার্ড, আর আমি এখানে এসেছি কিচেন ক্লিন করতে। রাত্রি 12:30 বেজে যায় আমার শুতে। তারপরে আমি এডিটিং করে ঘুমোতে যাই মোটামুটি রাত্রির তখন 1:45 এরকম হয়ে যায়। আবার সকালবেলা ঘুম থেকে উঠতে হয়, যার ফলে ঘুমটা কম হয়, আর তার ফলে চোখের তলায় কালি তো পড়বেই। ঘুম যদি ঠিকভাবে না হয় তাহলে তো চোখের তলায় কালি পড়তে বাধ্য, তাই না?
কিন্তু এই কাজগুলো আমি না করে শুলে পরের দিন সকালে আমার প্রচুর অসুবিধা হবে। আয়ুষ্মানকে স্কুলে পাঠাতে গিয়ে যদি আগে আমার কিচেন ক্লিন করতে বসতে হয় তাহলে আমার সমস্যা হয়ে যাবে। আর অবস্থা দেখো আমার কাউন্টার টপটার। নেক্সট ব্লগটা তোমরা অবশ্যই দেখো, আমি বেশ কিছু জিনিস তোমাদের সাথে শেয়ার করব। আর এখানে দেখো যে সাদা তেলের যে কাচের বোতলটা আছে সেটার মধ্যে ওই হাত দিয়ে যখন ধরে ধরে আমি পরোটা ভাজি তখন সাদা গুঁড়ো লেগে যায়, সঙ্গে সঙ্গে মুছে সেটা পরিষ্কার করে রেখে দিলে আর কিন্তু আলাদা করে মানে মাজার প্রয়োজন খুব একটা পড়ে না। তো সব বাসন মেজে নেওয়ার পরেও একটা চামচ একটা হাতা এদিক ওদিক থেকে যায়, তো সেগুলোকে আবার মাজতে হয় যাতে একদম কিচেনটা ক্লিন হয়ে যায়, পরের দিনের জন্য কিছু না থাকে। এরপর বেসিনটা ভালো করে মেজে ধুয়ে পরিষ্কার করে একদম জীবাণুমুক্ত করে রাখার চেষ্টা করি। এটা হচ্ছে আমার রাতের কিচেন ক্লিনিং, যেটা হয়তো খুব বেশি হলে মিনিট 10 মতন লাগে। তো হয়ে গেছে আমার দেবো এই যে আলুর পরোটার জন্য, আমাদেরও ব্রেকফাস্টে তাই থাকবে। আলুর পুর রেখে দিয়েছি আর এখানে আটা মাখাও আছে, তো হয়ে যাবে কালকে মোটামুটি ব্রেকফাস্টটা। মানে বই গুছিয়ে দিয়েছি, ওর পায়ে খুবই ব্যথা আছে, জানি না কালকে কি স্কুলে পাঠাতে পারবো কি পারবো না, সেটা সকাল হলে বোঝা যাবে। আর ক্লিন আছে কি যে পুরো ফ্রিজও ক্লিন, আয়ুষ্মানের ব্যাগ গোছানো হয়ে গেছে। এখানে সকাল সকালই আমাকে উঠতে হবে। যত রাতই হোক আর একটা মাস্ট করতেই হয় যে কাজ আমার টু ডু লিস্টের মধ্যে থাকে, সেটা হচ্ছে ব্রাশ করা এবং ফেস ওয়াশ করা। এই দুটো আমি কখনো ভুলি না, কারণ আমি যদি ফেস ওয়াশ না করি আমার স্কিন কিছুদিনের মধ্যে মানে 2-1 দিনের মধ্যে পিম্পলস বেরোতে থাকে, যদি আমি রাতের যে স্কিন কেয়ার সেটা যদি আমি অ্যাভয়েড করি। প্লাস এখন আমাদের যেহেতু 30+ হয়ে গেছে, এখন থেকেই স্কিনের যত্ন না করলে কিন্তু আস্তে আস্তে চোখের সাইডে কুচকানো এই ব্যাপারগুলো একবার স্টার্ট হয়ে গেলে সেগুলোকে আটকানো খুব মুশকিল হয়ে যাবে। তো সেই জন্য আমি 2-1টা এক্সারসাইজ স্কিনের যেগুলো প্রয়োজন সেগুলো দেখে ইউটিউবে রাত্রিবেলা যখন ক্লিনজিং টোনিং ময়শ্চারাইজিং করি তখন সেগুলো করে থাকি। তো তোমাদের সঙ্গে এখানে আমি সেটা শেয়ার করব। আপাতত আমি সেটাফিল ফেস ওয়াশ দিয়ে ফর অ্যাকনে পিম্পল স্কিনের জন্য সেটা দিয়ে ফেস ওয়াশ করে তারপরে মর্নিং গ্লো টোনারটা ইউজ করি, যেটা এসেনশিয়াল সোলসের গালা অফ লন্ডনে। তারপরে ওই সেম গালা অফ লন্ডনেরই টি ট্রি জেলটা অ্যাপ্লাই করে আমি চোখের চারপাশে একটা এইভাবে মানে ম্যাসাজ করি। যে ম্যাসাজটাই করব সেটা ওপর দিকে থাকবে, নিচের দিকে নয়। ব্যাস এই কয়েকটা জিনিস করে আমি রাতের পোশাক পরে শুয়ে পড়ি। তো বন্ধুরা আজকের মতন ভিডিওটা কিন্তু আমি এখানেই এন্ড করব। যদি কাজের হয়ে থাকে অবশ্যই লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আবার আসছি আগামীকাল, ততক্ষণের জন্য সকলে খুব ভালো থেকো, আনন্দ থেকো, সুস্থ থেকো, অলওয়েজ হাসি খুশি থেকো। টাটা, বাই বাই, সায়োনারা।